আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত ও বাংলাদেশের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত একসময় যা ছিল বন্ধুত্বের মেলবন্ধন, আজ তা পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। বিএসএফ ও বিজিবির মুখোমুখি অবস্থান, অনুপ্রবেশকারীদের পুশব্যাক, আর সেই সাথে সীমান্তে নতুন করে তৈরি হওয়া কাঁটাতারের বেড়া, সব মিলিয়ে পরিস্থিতি আজ বারুদের স্তূপে পরিণত হয়েছে। আজকের এই আলোচনায় আমরা খতিয়ে দেখব কেন দুই দেশের সীমান্ত আজ এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে, কেন মনে হচ্ছে আমরা একটি অলিখিত কিন্তু নিশ্চিত যুদ্ধের দিকে এগিয়ে চলেছি। বর্তমান পরিস্থিতির মূলে রয়েছে পুশব্যাক বিতর্ক। একদিকে ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তার খাতিরে অনুপ্রবেশকারীদের, তাও তাদের সংখ্যাটা কম নয়, কমপক্ষে 2 কোটি এবং ঊর্ধ্বপক্ষে 3 কোটিও ছাড়িয়ে যেতে পারে, এই বিরাট সংখ্যক বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরাতে বদ্ধপরিকর ভারত। অন্যদিকে বাংলাদেশের বর্তমান শাসকরা তাদের গ্রহণ করতে নারাজ। আমরা জানি যে এই নারাজ হওয়ার পেছনে অনেক বাস্তবিক কারণ আছে। যে দেশ এমনিতেই চরম দারিদ্র্যের মধ্যে রয়েছে, যাদের এই মুহূর্তে সেইভাবে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের তেমন করে সুযোগ করে দিতে পারছে না, নানান অসুবিধে রয়েছে তাদের খাদ্যের সব কিছু দিক দিয়ে, তার উপরে 2.5 থেকে 3 কোটি মানুষকে যদি নিতে হয় তাহলে তাদের নানা রকম অসুবিধে, তারা আরও বিপর্যস্ত হয়ে যাবে। শুধু তো 3 কোটি মানুষের জন্যে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে বলেছে যে আজ থেকে 5 বছর আগে মানে শেখ হাসিনা তখন ছিলেন, তখন থেকে 2860 জন মানুষের একটা তালিকা বাংলাদেশের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে গ্রহণ করবার জন্যে, নিয়ে যাওয়ার জন্যে। বাংলাদেশ তার উত্তর আজ অবধি দেয়নি। দিলে মুশকিল আছে। এই তালিকাটা এই ভিত্তিতে একবার গ্রহণযোগ্য বলে তারা ধরে নিলে তারপরেই এই তালিকাতেই তো আর শেষ নয়, এবং এটা তো সবে শুরুও নয়, একেবারে শুরুরও আগের মাত্র 2860। এরপরে একটা বিরাট সংখ্যক মানুষের লিস্ট চলে আসবে। তো এই দুই অনমনীয় অবস্থানের কারণে বিএসএফ ও বিজিবি আজ সরাসরি মুখোমুখি দাঁড়িয়ে গেছে। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হলো এর সামাজিক প্রভাব। বাংলাদেশে কমতে কমতে যে 1.5 কোটি হিন্দু এখনো অবশিষ্ট আছে, তারা মুখোমুখি হয়েছে এক তীব্র আতঙ্কের। আর সেই 1947 সালের পর থেকে দীর্ঘ প্রায় 8 দশকের অভিজ্ঞতায় যা দেখা গেছে, এরকম একটা পরিস্থিতির উৎপত্তি হয় আর হিন্দুরা আতঙ্কিত হয়ে দেশ ছাড়ে। এবারও এই পরিপ্রেক্ষিতে হিন্দুরা আতঙ্কিত হয়ে আবার দেশ ছাড়তে শুরু করেছে। তবে এবার দেশ ছেড়ে ভারতে চলে আসাটা সহজ নয়। আগে দেশত্যাগ করে আসা হিন্দুরা সীমান্তে বাধা পেত না, এখন পাচ্ছে। এখন ভারত সম্ভবত বুঝিয়ে দিতে চাইছে ওরা হিন্দু হলেও তোমার দেশের নাগরিক, ওদের রক্ষণাবেক্ষণ করতে আইন অনুযায়ী তোমরা বাধ্য, আর সেই দায়িত্ব পালন করতে হবে তোমাদের। যেমন ভারত তার সংখ্যালঘু মুসলিম নাগরিকদের জীবন জীবিকার দায়িত্ব নিয়ে এসেছে, নিচ্ছে, তেমন তোমাদেরও নিতে হবে তোমাদের দেশের সংখ্যালঘু হিন্দুদের দায়িত্ব। যদি না পালন করো সে দায়িত্ব, তাহলে কি করা হবে এবার? এতদিন সেটা করা হয়নি, সেটাও সম্ভবত ঠিক করেছে এবার ভারত। সেই ঠিক করাটা কি বলবো, তবে এখন নয়, আলোচনার শেষে। যা বলছিলাম, সীমান্তের পশ্চিমবঙ্গ পারে ভিড় জমাচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা,
দেশে ফিরবে বলে, স্বেচ্ছায় নয় ভয়ে। বিএসএফ তাদের তুলে দেবে বিজিবির হাতে, কিন্তু বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ডস, তারা সহজে নিতে চাইছে না। তাদেরকে, নিজের দেশের মানুষকে তৈরি করছে নানান অজুহাত। আর সীমান্তের বাংলাদেশ পারে অনেক জায়গায়, বিশেষ করে নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভিড় করে রয়েছে বাংলাদেশের বহু হিন্দু পরিবার। তারা অনুপ্রবেশকারী নয়, স্বদেশে অত্যাচারের ভয়ে, আতঙ্কে ভারতে পালিয়ে আসতে চাইছে। যেমনভাবে 1971-এ পালিয়ে এসেছিল বেশিরভাগ হিন্দু, সঙ্গে সামান্য কিছু মুসলিম, কিন্তু বিএসএফ এবার তাদের আসতে দিচ্ছে না। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী হটাওয়ের পাল্টা হিসেবে বাংলাদেশি মুসলিম মৌলবাদীরা হুমকি দিচ্ছে সে দেশের হিন্দুদের দেশ ছাড়ার জন্য। এই গোষ্ঠীগুলির হুমকি এবং বিক্ষিপ্ত কিছু আক্রমণের ঘটনা আগুনের স্ফুলিঙ্গের মতো কাজ করছে। এর ফলে মানুষ ভিটে মাটি ছেড়ে ভারতের দিকে চলে আসার জন্য জমায়েত হচ্ছে অনেক জায়গায়। কয়েকদিন আগে একটি ছবিতে দেখলাম নদিয়ার সীমান্তের এক পারে, সেখানটাতে নদী সেখানে ডিমার্কেশন দুদেশের, তার মধ্যে বাংলাদেশ থেকে হিন্দুরা নদীর জলের উপরে দাঁড়িয়ে রয়েছে, তারা ভারতে আসতে চায়। এপারে বিএসএফ কড়া পাহারা দিয়ে রেখে দিয়েছে। ফলে আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এবং সীমান্তে এটি শুধু একটি সীমান্ত ইস্যু নয়, পরিকল্পিত ডেমোগ্রাফিক গেম। সংখ্যাটা লক্ষ্য করুন, ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমের সংখ্যা 2 কোটির ওপর, আবার বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সংখ্যা 1.5 কোটির ওপর। 2001 সালে অটল বিহারী বাজপেয়ী একটা রাস্তা খুঁজতে চেয়েছিলেন, মিডল পাথ। তিনি মাধবগড় বলে একটি কমিটি তৈরি করে দিয়েছিলেন এই সমস্যা দেখার জন্যে। সেই কমিটি একটি অত্যন্ত বাস্তবসম্মত সুপারিশ করেছিল, সেটা হলো অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ওয়ার্ক পারমিট দিয়ে ভারতে রাখা। কিন্তু আজ সেই আলোচনার পথ বন্ধ। কেন? কারণ বাংলাদেশের বর্তমান প্রশাসনের মূল ভিত্তি হলো তীব্র ভারত বিরোধিতা। মোহাম্মদ ইউনূস চলে গেছেন, মোহাম্মদ তারেক রহমান এসেছেন, কিন্তু ব্যাখ্যা, সেই ভিত্তিটা এক রয়ে গেছে। বাংলাদেশে রাজনীতি করতে গেলে ভারত বিদ্বেষ সেখানকার রাজনৈতিক দলগুলোর খুব বড় মূলধন। এই মূলধন না থাকায় বা ভালোভাবে ব্যবহার না করায় শেখ হাসিনার পতন হয়েছে। আর এই মূলধনের জন্য তারেক রহমান ভারতের বন্ধুত্বের হাত ধরতে চাইছেন না, ফিরিয়ে দিয়েছেন। এখানেই আসে পাকিস্তানের কথা। গোয়েন্দা রিপোর্ট এবং ভূ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পাকিস্তান এই অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে ভারতকে চাপে ফেলতে চাইছে। সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক কঠোর অবস্থান, অপারেশন সিন্দুরে পরাজয়ের বদলা নিতে পাকিস্তানের পূর্ব সীমান্তকে অস্থির করে তোলার ছক, সে কথা স্পষ্টই বলেছেও পাকিস্তান। বলেছে এবার যুদ্ধ হবে ভারতের পূর্ব সীমান্তে। আর সেই উদ্দেশ্য সামনে রেখে পাকিস্তানের বড় কর্তারা, সামরিক কর্তা, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন। তাদের সামরিক বাহিনীর বড় কর্তারা বাংলাদেশ সফর করেছেন। আবার বাংলাদেশ সরকারও তাদের সামরিক বড় কর্তাদের সেখানে পাঠাচ্ছেন। সুতরাং পাকিস্তান যে বলেছে এবার যুদ্ধ হবে ভারতের পূর্ব সীমান্তে, সেটা বোধহয় খুব একটা মিথ্যে তো নয়, বরং সেই পথে খুব দ্রুত এগিয়ে চলেছে পাকিস্তান। আর বাংলাদেশ সরকার তারা না বুঝে ভারত বিরোধিতার কারণে সেই ফাঁদে পা দিচ্ছে। শেখ হাসিনার পতনের পর
ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে শূন্যতা তৈরি হয়েছে তা আজ শুধু এই দুই দেশের সমস্যা নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। একটা ভরসার জায়গা এখনো আছে, যদিও সামনের সপ্তাহেই 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে বসতে চলেছে বিএসএফ এবং বিজিবির কেন্দ্রীয় পর্যায়ের উচ্চ তরফের বৈঠক। মহাপরিচালক ও শীর্ষ কর্মকর্তারা দুই সংগঠনের তারা বসবেন আলোচনার টেবিলে। কিন্তু সত্যিই কি কোনো সমাধান বেরিয়ে আসবে? আমার বিশ্লেষণ বলছে সমাধান পাওয়া কঠিন শুধু নয়, অসম্ভব। কারণ উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। তাই এই বৈঠকটি কেবল একটি কূটনৈতিক আনুষ্ঠানিকতা হয়ে থাকার সম্ভাবনাই প্রবল। আর যদি এই বৈঠকে কোনো রফাসূত্র না মেলে, তবে সীমান্তে সংঘাতের তীব্রতা বাড়ার সম্ভাবনা ভয়ঙ্কর। 90% এটি অপারেশন সিন্দুরের মতো কোনো পরিস্থিতি কি তৈরি করতেই পারে। ভারত যে আর কোনো নরম অবস্থানে থাকবে না, তা দিল্লির সাম্প্রতিক পদক্ষেপগুলো দেখিয়ে দিয়েছে। এই খবরও আসছে দিল্লির রাজনৈতিক সূত্র থেকে, বাংলাদেশের হিন্দুদের যদি এবার গ্রহণ করে ভারত, তবে তাদের জনসংখ্যার আনুপাতিক হারে বাংলাদেশের ভূমির দখল নেবে ভারত। অর্থাৎ বাংলাদেশের 17 কোটি জনতার যদি 1.5 কোটি চলে আসে, তাহলে সেই পরিমাণ, ওই 1.5 কোটির পরিমাণের আনুপাতিক হারে বাংলাদেশের ভূমির দখল নেবে ভারত। এমন কথাও আসছে বর্তমানের সঙ্গে পুরনো বকেয়া হিসাবও মিটিয়ে নিতে এবার পারে ভারত। এছাড়া ভারত সরকার এখন তার উত্তর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা এবং ভারতের অখণ্ডতা রক্ষায় জিরো টলারেন্স নীতিতে অটল। তাদের কাছে এটি কেবল আর সীমান্ত ইস্যু নয়, এটি জাতীয় অস্তিত্বের প্রশ্ন। অন্যদিকে বাংলাদেশের বর্তমান শাসকরা তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারত বিরোধিতাকে হাতিয়ার করেছেন। বাংলাদেশের হিন্দুরা তাই আজ এক বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে। প্রশ্ন একটাই, কূটনীতির কি এখনো জেতার সুযোগ আছে, নাকি ভারতের পাবলিক ডিপ্লোমেসি বা সাধারণ মানুষের সাথে সরাসরি যোগাযোগের পথ ছাড়া আর কিছুই বাকি নেই? নাকি আমাদের প্রস্তুত থাকতে হবে এক অনাকাঙ্ক্ষিত সংঘাতের জন্য? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, এই পরিস্থিতি কি আলোচনার মাধ্যমে মেটানো সম্ভব, নাকি আমরা একটি বড় সংঘাতের দ্বার প্রান্তে? এই সম্ভাবনা কিন্তু এখন যত দিন যাচ্ছে তত কিন্তু একদম প্রকট হয়ে উঠছে। আর অনুপ্রবেশকারীদের নিয়ে যে সমস্যা আজ বেঁধেছে, এই সমস্যায় যদি বাংলাদেশ যদি তাদের নিজেদের মানুষদের ফিরিয়ে না নিতে চায়, তাহলে ভারতের সামনে, আবার বলছি, সামরিক সংঘাত ছাড়া কোনো রাস্তা নেই। আর তার পাল্টা হিসাবে যদি বাংলাদেশের হিন্দুদের ওপরে কোনো রকম অত্যাচার হয়, এবার ভারত মুখ দর্শক হয়ে বসে থাকবে না এবং ওই বাংলাদেশের হিন্দুরা উদ্বাস্তু হয়ে ভারতে আসবে। আবার লাখে লাখে 1.5 কোটি। ভারত আর সেই পথে চলবে না, মেনে নেবে না। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। আওয়ামী লীগ ভয়ে ভীত সন্ত্রস্ত বিএনপি, জামাত, গং। কেন ভীত সন্ত্রস্ত? দেখুন, যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাতেরই সরকার, ইউনূস সরকার
আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয় না। প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং তারই প্রেক্ষিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে, যার দরুন আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এরপরে বিশেষ করে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ইউনূসের আমলে তাও আওয়ামী লীগ পেশাজীবী সংগঠনগুলোতে অংশগ্রহণ করতে পেরেছে, আইনজীবী সমিতির নির্বাচন এবং অন্যান্য বিভিন্ন পেশাজীবী। কিন্তু বিএনপি ক্ষমতায় এসে আরো কি করেছে দেখুন, প্রেস্টিজিয়াস কিছু বারের নির্বাচন হয়েছে, ঢাকা বার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, চট্টগ্রাম বার। এই বারগুলোতে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ একদম যে কোনো ভাবে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, তাদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। এখন তারা শুরু করেছে কি, যে আগামী অল্প কিছুদিনের মধ্যে এই সরকার স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা করছে। কারণ স্থানীয় সরকারের নির্বাচন করতেই হবে, উপায় নেই। কারণ স্থানীয় সরকার বডি পুরো খালি। আওয়ামী লীগ সরকার পতনের পরে সাথে সাথে ইউনূস সরকার প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকারের যত প্রতিনিধি ছিল, সেটি সিটি কর্পোরেশন থেকে শুরু করে পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ সব কলমের খোঁচায় বাতিল করে দিয়েছে। প্রায় 2 বছর যাবত, 2 বছর হতে চলল, আর 2 মাসের মধ্যে 2 বছর হয়ে যাবে। 2 বছর যাবত স্থানীয় সরকারের যে পরিষদ, সেই পরিষদ ফাঁকা রয়েছে, প্রশাসক নিয়োগ করা হয়েছে কোথাও কোথাও। স্বাভাবিকভাবে স্থানীয় সরকার নির্বাচনটি হতেই হবে আগামী কয়েক মাসের মধ্যে, না হলে ইতিমধ্যে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম, আরো ভেঙে পড়বে। এখন স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের যখন প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, তখন নির্বাচন কমিশন বা ইসি সচিবালয় একটি নতুন প্রস্তাব আনতে যাচ্ছে বা এনেছে। আপনারা আজকের পত্রপত্রিকায় নিশ্চয়ই এটি দেখেছেন। স্থানীয় সরকার নির্বাচনেও আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রার্থী হওয়ার পদ বন্ধ হচ্ছে, এমনটাই খবরে প্রকাশ। তথাকথিত নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ থাকা কোন রাজনৈতিক দল বা সংগঠনের নেতাকর্মীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন, সেজন্য নির্বাচন আচরণ বিধি মালাগুলোতে নতুন বিধি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত নতুন বিধি অনুযায়ী স্থানীয় সরকারের যে কোনো নির্বাচনে অংশ নিতে হলে সম্ভাব্য প্রার্থীদের একটি বিশেষ অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে। ইসির তৈরি করা এই অঙ্গীকারনামায় উল্লেখ থাকবে যে প্রার্থীর নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অঙ্গীকারনামায় কোনো প্রার্থী ভুল বা মিথ্যা তথ্য দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে ইসির হাতে। যেহেতু সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, তাই এই নতুন বিধি কার্যকর হলে দলটির কোনো পদধারী নেতা বা কর্মী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। বাহ! অর্থাৎ সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হলো না। নতুন নির্বাচনের পর বিএনপি সরকার যে ক্ষমতায় এসছে, ক্ষমতায় আসবার পরে আওয়ামী লীগ পেশাজীবী সংগঠনগুলো নির্বাচনে অংশ নিতে যায়, সেখানেও অংশ নিতে দেওয়া হয় না। কয়েকটি বড় নির্বাচন আওয়ামী লীগবিহীন একতরফা ভাবে বিএনপি সব বডিগুলো দখল করেছে। এখন স্থানীয় সরকারেও সেই দখলদারিত্ব কায়েম করতে চাইছে। আহা, কি চমৎকার, কি মজা! মজাটা বের হবে। আমি বারবার বলছি, কয়েকদিন ধরে বিভিন্ন ভিডিওতে আমি বলছি যে বিএনপির আসলেই মজা বের হবে। বিএনপি ক্ষমতায় টিকে আছে কিভাবে? পেছনের দরজা দিয়ে একতরফা নির্বাচনে ক্ষমতায় এসে ক্ষমতায় টিকে আছে সেনাবাহিনী দিয়ে। পুলিশও ইতিমধ্যে বিগড়ে গেছে। পুলিশ শুধু সুযোগের অপেক্ষায় আছে, যে একটা সুযোগ দরকার, সুযোগ চাই, মানুষ হব, সুযোগ পেলে দেখিয়ে দেবে পুলিশ। আর্মি আছে, আর্মিও আন্তর্জাতিক সমীকরণের কারণে যে কোনো সময় ঘুরে যাবে। বিএনপি আসলে
অ্যাবনর্মাল ক্ষমতা ভোগ করছে। আর এই অ্যাবনর্মাল ক্ষমতা ভোগ করে মুইকুই হুনুরে ভাব নিয়ে আওয়ামী লীগকে পদে পদে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। আরে ভাই, কি মজা একা একা দরজা বন্ধ করে খেতে, কি মজা। কিন্তু এই দরজা বন্ধ করে খাওয়া যে মজা না, টের পাবেন। প্রায় 2 বছর হতে চলছে আওয়ামী লীগ। আজকে 2 বছর পরে এসে কি বলবেন আপনি যে আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে? আপনি 2024-এর অগাস্ট মাসে অনেকে বলতেন, সেপ্টেম্বর মাসে অনেকে বলতেন আওয়ামী লীগ আগামী 50 বছরে ফিরতে পারবে না। বাহ, সেই কথাগুলা এখন যারা বলতেন, এখন দেখুন তো কি অবস্থা। আওয়ামী লীগ কিভাবে ফিরে এসছে। নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে দেখুন, নির্বাচনে ভূমিধস বিজয়, এমনকি স্থানীয় সরকার নির্বাচনেও বেশিরভাগ স্থানীয় বডিতে আওয়ামী লীগ বিজয়ী হবে। যার কারণে এই পালসটা বুঝতে পেরে ক্ষমতাসীনরা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবার একটা অপচেষ্টায় লিপ্ত। আওয়ামী লীগ আসবে না এখনো অনেকে দিবা স্বপ্ন দেখছেন। যারা দিবা স্বপ্ন দেখছেন তারা আসলে বাস্তব পৃথিবীতে নেই। আওয়ামী লীগ অতীতেও বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। আমি স্বাধীন বাংলাদেশের আগে যাব না, স্বাধীন বাংলাদেশেই 75-এর আওয়ামী লীগের কি অবস্থা ছিল। আওয়ামী লীগ ভেঙে খান খান হয়েছিল, নেতৃত্ব ছিল না, 3টা নেতৃত্বে 3টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। সেই 3টা নেতৃত্বে 3টা দল থেকে আওয়ামী লীগ ফিরে এসে ক্ষমতায় এসছে দীর্ঘ সময়। এবং বাংলাদেশের উন্নয়ন অবকাঠামোর যদি কাউকে নাম নিতে হয়, কোন সরকারকে আওয়ামী লীগকে নিতে হবে। বিশেষ করে গত 16 বছরে যা করেছে। তো সেই আওয়ামী লীগ 75-এর কঠিন সময় থেকে ফিরে এসছে, আজকে 24-এর কঠিন সময় থেকেও ফিরে এসে গেছে। যারা ভাবছেন যে আওয়ামী লীগ আসবে না, কতক্ষণ আপনি আটকিয়ে রাখবেন? যে কোনো দেশের একটি দল বা একটি কনসেপ্ট ফিরে আসতে জনমত একটা বিরাট ভূমিকা পালন করে। আমি বারবার একটা কথা বলি, ডিপ স্টেট বলুন বা অন্যান্য যে পাওয়ার গুলো বলুন, সেনা বাহিনী বলুন বা যাই বলুন না কেন, এরা কিন্তু জনমতের বিরুদ্ধে যায় না। জনমত তৈরি হচ্ছে, দিনকে দিন তৈরি হচ্ছে। এই জনমত যখন তৈরি হচ্ছে, আওয়ামী লীগের আসার পথ সুগম হচ্ছে। আমি বারবার বলছি যে ভাই, আওয়ামী লীগ পতনের পর বিএনপি জামাত আপনারা আওয়ামী লীগের উপর যে অন্যায় অত্যাচার করেছেন, এর তো বদলা আপনাদের পেতে হবে। আপনি দেখেও দেখবেন না, দেখেও না দেখার ভান করে থাকবেন, তা কিন্তু হবে না। বদলা আপনার ভাগ্যে। আমি বারবার বলছি, আজকেই আর একটা ভিডিওতে বলেছি, গতকালকে বলেছি, আপনার কপালে বদলা নিশ্চিত। যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, যে ধ্বংসযজ্ঞ এখনো চালাচ্ছেন, এর বদলা কিন্তু আপনাদের পেতেই হবে। আপনাদের কি পরিণতি হবে সেটি এখনই ভাবলে আসলে গা শিউরে ওঠে। আমরা চাই না কোনো সহিংসতা, কিন্তু সহিংসতার জবাব তো সহিংসতাই দেবে। বাংলাদেশের ইতিহাসে যে ম্যাসাকার ঘটেছে, আপনারা যা ঘটিয়েছেন তা 55 বছরের ইতিহাসে ঘটেনি। আপনারা মনে করছেন যে আমাদের এই অবস্থা হবে না, আমরা ক্ষমতার বাইরে কখনো যাব না। আওয়ামী লীগ এমনটা ভেবেছিল? 16 বছর দীর্ঘদিন ক্ষমতায় থাকতে থাকতে একটা পর্যায়ে ভেবেছিল যে আমরা আজীবন ক্ষমতায় থাকবো, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। 24-এর 5 আগস্টের 1 মাস আগেও আমরা সাধারণ মানুষকে কল্পনাও করতে পারিনি যে আওয়ামী লীগকে ফেলবে, করবেটাকে। সেই শক্তিটা তো নেই। বিএনপি একটা ভঙ্গুর দল, ঈদের পরের আন্দোলন নিয়ে সারা জীবন থেকেছে। বিএনপি তো আওয়ামী লীগের 16 বছরে পতন করতে পারেনি, তার পতনটা করবে। দেশি বিদেশি ষড়যন্ত্র একজোট হয়ে জামাত, বিশেষ করে জামাতি মেকানিজমে আওয়ামী লীগের পতন হয়েছে। আজকে বিএনপি ক্ষমতায়, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসছে। ক্ষমতা কিন্তু শক্তিশালী নয়, এই ক্ষমতারও পতন হবে। এবং সেই পতন পরবর্তী সময়ে বিএনপির যে করুণ দশা হবে, সেটি আসলে ভাবা যায় না। যাই হোক, আওয়ামী লীগকে পদে পদে ঠেকিয়ে দেবার চেষ্টা করা হচ্ছে। বিএনপির লোকজন দিবা স্বপ্ন দেখছে। আমরা যখন এই কথাগুলো বলি যে আওয়ামী লীগ এসছে আবার ক্ষমতায় আসবে, আমাদেরও কমেন্টে 2-1 বিএনপি সমর্থক এসে বলেন যে দিবা স্বপ্ন দেখতেই পারেন। দিবা স্বপ্ন কোনটা আপনি যেটি বলছেন সেটি সঠিক নয়। কারণ এই দেশে আওয়ামী লীগ থাকবে, এই দেশে বিএনপিও থাকবে, এই দেশে অন্যান্যরাও থাকবে। এটাই হচ্ছে স্বাভাবিক, যদি সঠিক নেতৃত্ব থাকে। আওয়ামী লীগ হারিয়ে যেতে পারতো, কিন্তু হারিয়ে যায়নি। আওয়ামী লীগ মানুষের
আসলে শিরা উপশিরায় ঢুকে গেছে একটা বিশাল জনগোষ্ঠীর, যার কারণে আওয়ামী লীগ হারিয়ে যাবে না, হারিয়ে যায়নি। বিএনপিরও যদি শিরা উপশিরায় থাকে, বিএনপিও হারাবে না, কিন্তু কঠিন করুণ পরিস্থিতির মধ্যে পড়বে। 2009 থেকে 24 সাল পর্যন্ত যে করুণ অবস্থায় ছিল, আগামী দিনে হয়তো বিএনপি আরো করুণ পরিস্থিতিতে পড়বে। যদি নেতৃত্ব ঠিক থাকে তাহলে আবার ফিরে আসবে, না থাকলে হারিয়ে যাবে। এখন সেটি দেখার বিষয় যে আওয়ামী লীগকে যারা বলছেন যে হারিয়ে যাবে, আওয়ামী লীগ আর আসবে না, আওয়ামী লীগ কিভাবে আসবে দেখবেন, অবশ্যই দেখবেন। এই যে নির্বাচনগুলো থেকে যে আওয়ামী লীগকে বিরত রাখার প্রচেষ্টা, এগুলো আসলে ভালো করছেন না। জনমত দিনকে দিন আপনাদের বিপক্ষে যাচ্ছে। জনমত যখন বিপক্ষে যাবে, পুলিশ, আর্মি, বিদেশি শক্তি কেউ আপনাকে রক্ষা করবে না। আপনারা কিন্তু সে পথে হাঁটছেন, বারবার আমরা সতর্ক করে দিচ্ছি, কিন্তু আপনারা শুনছেন না। ক্ষমতায় থাকলে আসলে চোখে কিছু দেখা যায় না, তো যার কারণে আপনারা শুনবেনও না। পতন হলে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, পতন হয়ে গেল। আমরা অপেক্ষা করি যে দেখি সামনে আরো কি ঘটছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।